বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 1 বছরের মধ্যে প্রত্যেক চা শ্রমিক পরিবার পাবে ফ্যামিলি কার্ড। চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। পুশিনের শিকার শিশুসহ 4 ভারতীয় নাগরিক বছর গড়ালেও ফিরতে পারেনি নিজ ভূমিতে। দেশটির উচ্চ আদালতের নির্দেশনার পরও যেতে না পারায় হতাশায় ভুক্তভোগীরা। আমার বউ বাচ্চা গর্ভবতী ছিল, আমার বউ বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে বাংলাদেশে পোষণ করে দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তো অবশ্যই ভারতীয় নাগরিককে এই দেশে রাখার কোনো কারণ নেই। খুলনার ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের 1.5 শতাধিক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। নদী খননের মাটি অপরিকল্পিতভাবে ফেলায় দুর্ভোগ। অন্ধকার রাত্রে এসে বেকুদে এসে ঘর ভাঙচুর। বারান্দায় মাটি ছিল, চারিপাশ দিয়ে মাটি দেওয়ার কারণে বাঁশকান দিয়ে ফাটি গেছে ঘর। কুমিল্লায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট। জলাবদ্ধতায় ভোগান্তি নিরসন না হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু। সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1077 জন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বুদ্ধি হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে। বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোনো সংবাদপত্র যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি সঠিক কি বেঠিক এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তির স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই বাক বা ব্যক্তির স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন গত 1 যুগ ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত 1 যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসলো এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। মৌলভীবাজার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলাম সরাসরি। মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। জনগণের টাকা পাচার নয়, জনসাধারণের অর্থ দিয়ে তাদেরই উন্নয়ন করা হবে। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে যোগ দেন সরকার প্রধান। হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছান তারেক রহমান। চায়ের রাজধানীতে সরকার প্রধানের আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে জড়ো হন দলীয় নেতাকর্মী আর হাজারো চা শ্রমিক। বেলা 1টার দিকে বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের 3য় পর্যায়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি। সেই সাথে কার্ড তুলে দেন সুবিধাভোগীদের হাতে। এ সময় আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দেন তিনি। 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে, 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ ও দেশের উন্নয়নই একমাত্র লক্ষ্য। কিন্তু ষড়যন্ত্র চলছে, জনগণকে উন্নয়ন অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সাথে স্বাধীনতার আগে ও পরে এসব ষড়যন্ত্রকারীরাই ছিলেন। তিনি বলেন, গত 17 বছর দেশের জনগণের টাকা পাচার হয়েছে, আর একটি টাকাও পাচার হতে দেয়া যাবে না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। যারা এসব কাজে বাধা দিবে, কি ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশ গঠনে সকল নাগরিকের সহায়তা চেয়ে বক্তব্য শেষ করেন তিনি। পরে মৌলভীবাজারে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমরা প্রায় সকল ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। বললেন, এই সরকারের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, শ্রীমঙ্গল। পুশিনের শিকার হয়ে শিশুসহ 4 ভারতীয় নাগরিক আটকে আছে বাংলাদেশে। গত বছরের জুন মাসে 6 মুসলিম নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে পুলিশের হাতে আটকের খবর গণমাধ্যমে প্রচার হলে শিশুসহ 2 জনকে ফেরত নেয় ভারত। বাকি 4 জন বাংলাদেশে অবস্থান করলেও নিজ দেশ ভারতে ফেরার স্বপ্ন এখনো অধরা। পুশিন শিকারের 6 মাস পর নিজ দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান। তবে ভারতীয় সরকারের অনগ্রহের কারণে ফেরা হয়নি সোনালীর স্বামীসহ 4 জনের। গত বছরের আগস্ট মাসে অনুপ্রবেশের দায়ে 2 শিশুসহ 6 জনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করে পুলিশ। পরে জানা যায় তাদের জোরপূর্বক ভারতের দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। পরবর্তীতে তারা ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বসতি গড়েন। কয়েক দফা আলোচনার পর গত ডিসেম্বরে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান সাব্বির শেখকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত নেয় বিএসএফ। কিন্তু বছর গড়ালেও এখনো এপারে পড়ে আছে সোনালীর স্বামী দানেশ শেখ সহ সুইটি বিবি ও তার 2 সন্তান। চলছে মানবেতর জীবনযাপন। এখনো কোনো খবর এসেনি। আমার বউ বাচ্চা গর্ভবতী ছিল, আমার বউ বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এখন আমি ভারত যেতে চাই। আমাদেরকে বাংলাদেশে পোষণ করে দিয়েছে। তারপরে আমরা বাংলাদেশে এসে আমরা জেল খেটেছি। জেল খাটার পরে আমরা বেরিয়েছি 3 মাস 10 দিন পর। এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর তখনই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের একজন প্রতিনিধি ভুক্তভোগীদের ফেরত নিতে চাইলেও নানা কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে 4 ভারতীয়কে আশ্রয় দেন ফারুক হোসেন নামের এক বাংলাদেশি। এদের জামিন হওয়া প্রায় 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এদের কোনো সুরাহা হচ্ছে না। আমি আর পাচ্ছি না। আমি 6 মানুষকে 10 দিন 15 দিন রাখা যায়, আমার জিম্মায় আজকে 6 মাস। ভুক্তভোগীদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি আটকে রয়েছে ভারতের অসহযোগিতার কারণে, জানান জেলা প্রশাসক। বিষয়টি সমাধানের জন্য এবং সরকারি ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই? নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তো অবশ্যই ভারতীয় নাগরিককে এই দেশে রাখার কোনো কারণ নেই। এই বিষয়টি সম্পর্কে ভারতীয় সরকারই বলতে পারবেন। ভারতীয় এই 4 নাগরিককে নিজ দেশে ফেরত নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির উচ্চ আদালত। তারপরও ফেরত যেতে না পারায় হতাশায় দিন কাটছে ভুক্তভোগীদের। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। 72 ঘন্টা ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 9 জন। রোববার ভোর 6টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া থেকে 6 জন এবং ইসলামারী সীমান্ত থেকে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এই বিষয়ে বিএসএফ বিজিবি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুশিনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে ওই 9 জন। তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। এদিকে জামালপুর সীমান্তের শূন্যরেখায় 27 ঘন্টা ধরে অবস্থান করছেন একজন। সোমবার রাতে তাকে এপারে ঠেলে দেয় বিএসএফ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চলছে নদী খনন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মাটি দুর্ভোগ ডেকে এনেছে খুলনার ডুমুরিয়া উপজেলার 2 শতাধিক ভূমিহীন পরিবারের জীবনে। নদী থেকে তোলা মাটি ফেলা হয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের গা ঘেঁষে। এতে ঘর ভেঙে 1.5 শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। আর যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিন কাটছে আতঙ্ক নিয়ে। ডুমুরিয়া ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল।
এটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের পাশের একটি খেলার মাঠ। বাঁশকাঠ দিয়ে কোনো রকম কুড়েঘর বানিয়ে সেখানে বসবাস করছে 1.5 শতাধিক ভূমিহীন পরিবার। অথচ 5 মাস আগেও তাদের পাকা ঘর ছিল খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। এই মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীর তীরে আশ্রয়ন প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিল সরকার। সেই ঘরটুকুই ছিল সবচেয়ে বড় সম্বল। সম্প্রতি নদী খননের কাজ শুরু করে সরকার, আর সেই খননের মাটিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। আমি একটা প্রতিবন্ধী লোক, আমার চলার মতো নেই, আমার এমন কোনো জায়গা নেই যে সে একটু দাঁড়াবার জায়গা নেই। খুব কষ্টে আছে। টিউবওয়েল যা ছিল সব বলু দিয়ে সব মাটির তলে দিয়ে গেছে। বৃষ্টি হলে আঁটু সমান পানি হয়, তারপর পানি জল বেরোনির কোনো জায়গা নেই। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি ফেলার আগে তাদের জানানো হয়নি, মালামাল সরিয়ে নেয়ার সুযোগও পাননি তারা। অথচ এই ঘরের স্থায়ী দলিল করে দিয়েছিল সরকার। ঘরটা দিয়েছিল তখন আমাদের দলিল করে দিয়েছিল, দেওয়ার পরে আমাদের দলিল কিছু লোক যখন লোন দিল, অন্ধকার রাত্রে এসে বেকুদে এসে ঘর ভাঙচুর, ছোট বাচ্চা পাগল ছাগল নিয়ে কত মানুষ এই জায়গায় বসবাস করে, 200 লোক এই জায়গায় বসবাস করে। খুলনার ভদ্রা নদীর পাশের বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশেও খননের মাটি ফেলা হয়েছে। এতে 1/2 শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেটে গেছে ঘরের দেয়াল, ভেঙে গেছে ঘরের টিন। আতঙ্ক আর ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। ঘরের ভিতরে বারান্দায় মাটি ছিল, চারিপাশ দিয়ে মাটি দেওয়ার কারণে বাঁশকান দিয়ে ফাটি গেছে ঘর। তাই আমরা ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকতে পারতেছি না। ব্যাটারির গাড়ি আছে, তা দেন বাড়ির ভিতরে ঢুকোই সাহায্য দিতে পারতেছি, নিজে রাস্তায় চালাই খাবো, তাও ওনাকে হাত পা ধরেছি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই কাজ এখনো চলছে। স্থানীয়দের অভিযোগ, নদীর চর ভরাটিয়া জায়গা নিয়ম বহির্ভূতভাবে খাস জমি দেখিয়ে আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছিল। চুকনগর বাজারে 80টা ব্যারাক এবং 65টা এই বিগত সরকারের আমলে যে 65টা ঘর, মোট 125টা ঘর। এই 125টা ঘর, একটা ঘর ভাঙতে বাকি নেই। শুধু ভাঙা না, সেই ঘরের কোনো অস্তিত্ব নেই। আশ্রয়ন প্রকল্পগুলো রক্ষা ও ক্ষতিগ্রস্ত ঘরের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে সমস্যা রয়েছে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং আমরা সবসময় চেষ্টা করব যাতে যারা এই কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তাদের এই সমস্যা কিভাবে সলভ করা যায়। ভবদহের জলবদ্ধতা নিরসন প্রকল্প লাখো মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলেও আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের জন্য তা হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ। সরকার আবার তাদের জন্য নতুন আশ্রয়স্থল করে দেবে এমনটাই প্রত্যাশা এসব মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই ডুবে যায় শহর। মাঝে মধ্যে পানি ওঠে বাসাবাড়ি, দোকানপাটেও। বৃষ্টির দিনে জলাবদ্ধতার এই ভোগান্তি পোহাতে হয় কুমিল্লা নগরবাসীকে। তাদের প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়, আর এর জবাবই বা কে দেবে? এদিকে সিটি প্রশাসক বলছেন, জলজট নিরসনে কঠোর অবস্থানে তারা। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই যেন থমকে গেল পুরো কুমিল্লা শহর। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই হাঁটু সমান পানি। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীরা। কোথাও যানজট, কোথাও ঠেলে নিতে হচ্ছে অটোরিকশা ও মোটরসাইকেল। এবার যে পানিটা উঠছে, এখন মানুষ রাতে ঘুমিতে পারি নাই। প্রচুর পানি ছিল, পুকুরে পানি ঢুকছে, মাল সামান মানুষ উঠেছে, এখনও অনেক ভরে পানি আছে। এখানে পানি ওঠার কারণটা হচ্ছে আমাদের যে পুকুরেটা যে বাড়তি আমাদের জানটা নাই, পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পায়নি হাসপাতাল, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। হঠাৎ পানি ঢুকে নষ্ট হয়েছে দোকানের মালামাল। ব্যবসায়ীরা বলছেন, সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধান মিলছে না। আমার 3 থেকে 3.5 লক্ষ টাকা মাল নষ্ট হয়েছে। আর কালকে 5টা থেকে
রাতে 3টা পর্যন্ত পরিশ্রম করছি। কালকে যে বৃষ্টি হয়েছে আমার দোকানে অনেক কাপড়, আমার একটা ফটো মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অনেক কাপড় কাগজ নষ্ট হয়েছে। আমার প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মাল প্রায় ক্ষতি হয়েছে এই আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিতে। তো কুমিল্লা শহরের সিটি কর্পোরেশন কি করে? নগর পরিকল্পনাবিদদের মতে প্রাকৃতিক খাল জলাশয় দখল, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত সংস্কারের অভাব জলাবদ্ধতার অন্যতম কারণ। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তারা। জলাবদ্ধতা থেকে যদি নগরবাসীকে যদি উদ্ধার করতে হয়, আমি অনতি বিলম্বে নগর পিতাকে বলবো খুব দ্রুততার সহিত সেই প্রতিবন্ধকতার যারা করেছেন তাদের প্রতিবন্ধ থেকে নগরবাসীকে মুক্ত করুন। তবে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন প্রশাসন। কারণ হিসেবে ড্রেনের উপর অবৈধ দখলদার সহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত শেষে কঠোর অবস্থানে যাবেন, এমনটাই জানালেন প্রশাসক। একটা কাজে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ যে ব্যবস্থাগুলো, এগুলো যেন কোনো ড্রেনে কোনো ময়লা আবর্জনা না থাকে। যেখানে প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতাগুলো আমরা নিরসন করার চেষ্টা করে যাচ্ছি। 1 ঘন্টার বৃষ্টিতে যখন ডুবে যায় শহরের অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালও, তখন প্রশ্ন উঠেছে কুমিল্লাবাসী কি আদৌ এই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি প্রতি বর্ষায় একই দুর্ভোগী হয়ে উঠবে নগরবাসীর নিয়তি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেটে 3 জন, ময়মনসিংহে মারা গেছে 1 শিশু। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 72 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 56 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ঝটিকা সফরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে হাসপাতালে গিয়েই প্রথমে টয়লেট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার খোঁজ নেন। পরে তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির বিষয়ে অবহিত হন। এছাড়া রান্নাঘর ও মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি, কথা বলেন রোগীদের সাথে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ ঠিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে 362টি হাসপাতাল 31 এবং 50 শয্যা থেকে 101 শয্যায় রূপান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 362টা হাসপাতালকে আমরা 31 এবং 50 থেকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি এবং সেই মর্মে কাজ শুরু হয়েছে। লোকবল পারমিশন নিচ্ছি, পিপিপি হচ্ছে। জুলাই মাসের ভিতরে আমরা একবারে সকল হাসপাতাল টেন্ডারে চলে যাব। লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যা মামলায় গ্রেপ্তার 2 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে বিচারক এই আদেশ দেন। এদিকে সরকারি কাজে বাধা, পুলিশ ও প্রশাসনের লোকজনের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় 2টি মামলা করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সোমবার ফলিমারি গ্রামে 7 বছর বয়সী শিশু নন্দিনী রায় নিখোঁজ হয়। পরদিন একটি ক্ষেত থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় আদিতমারী থানার ওসিকে। দুইজনকে সাসপেক্ট হিসেবে আমরা 2 জনকে গ্রেফতার করি। তার ভিতরে একজন ইতিমধ্যে স্বীকার করেছে হত্যার কথা। মামলাটি অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা একটি মামলা মনিটরিং সেলও গঠন করেছি।
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। বেলা 11টার দিকে নগরের মডার্ন মোড়ের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর ঢাকা মহাসড়কে শত শত আলু চাষি ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় আলু চাষিরা বলেন, গত বছর আলুর হিমাগারের সংরক্ষণ ভাড়া ছিল 340 টাকা, কিন্তু এবার 95 টাকা বাড়িয়ে মালিকরা নির্ধারণ করেছে 435 টাকা। হিমাগারের সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষি ও ব্যবসায়ীরা। 60 কেজি ওজনের বস্তার আলু সংরক্ষণে ভাড়া 300 টাকা করার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সড়ক অবরোধের ফলে 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সকালে রাজশাহী থেকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে যান তিনি। সেখানে প্রাচীন গৌড়ের রাজধানী বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। সোনা মসজিদ, স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত। এছাড়া সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার। আলবিসেলেস্তারদের এমন জয়ে ঢাকা সহ দেশ জুড়েই বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ভক্ত সমর্থকরা। ফুটবল বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। প্রথম ম্যাচেই আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিল আলবিসেলেস্তারা। দলের 3টি গোলে করেছেন লিওনেল মেসি, তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে জার্সি আর পতাকা হাতে রাত থেকেই ভিড় করেন তারা। আমরা এখানে এসেছি রাত 12টায়, 12:30টায়, কারণ আমাদের ইচ্ছা এনভায়রনমেন্টটাকে নিচে করার, এনভায়রনমেন্টটা করে তারপর আমরা খেলা দেখবো। আলহামদুলিল্লাহ অনেক এত ক্রাউড সবাই আসছে, এটাই ভালো লাগছে। রাত 4টা বাজে আমরা বাসা থেকে রওনা দিছি, এখানে 4:30 বাজে আসছি। আমাদের ঘরে যাবে ইনশাআল্লাহ, এখানে 4টা স্টার হবে, 4টা ইনশাআল্লাহ আমরা খুব প্রত্যাশা রাখতেছি। মেসির হ্যাট্রিকের পর যেন উৎসবের নগরীতে পরিণত হয় টিএসসি। বাঁশি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমরা খুবই এক্সাইটেড, মেসি 3টা গোল দিয়েছে। 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে 3 স্টারের সাথে 4 স্টার লাগিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিব আর্জেন্টিনা বেস্ট নাম্বার 1 টিম। আর্জেন্টিনা লাভ ইউ, লিওনেল মেসি আই লাভ ইউ। আমরা যখন মেসির খেলা দেখি মনে হয় যে সুইট 16। আমরা এক্সপেক্ট করি যে ও যেন আরো 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 খেলতে পারে। মেসির ইতিহাস গড়ার দিনে হতাশা আর পরাজয়ের দুঃখে টিএসসি ছাড়েন প্রতিপক্ষের সমর্থকরা। দুর্বলের সাথে খেলে কোনো বাহাদুরি নেই। আর্জেন্টিনা দুর্বলের সাথে খেলে খুবই বাহাদুরি করছে, কিন্তু সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। আলজেরিয়া বাট ওদের ফিনিশিং এ দুর্বলতা ছিল আর কি, জন্য গোল পায় নাই, তাও গোল হইতো। আর্জেন্টিনা ভালো খেলছে, আলজেরিয়াও খুব চেষ্টা করছে, মানে যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে। শুধু টিএসসি নয়, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠেও বড় পর্দায় খেলা দেখেন হাজার হাজার ফুটবল প্রেমীরা। সকালবেলার ম্যাচ ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস ছড়ায় সর্বত্র। খেলা দেখতে আসছি 7টায়, আর টিএসসিতে জায়গা পাইনি, তারপর মহসিনের মাঠে আসছি। আমি আগেও প্রেডিক্ট করছি যে গোল দিবে, তারপরও মাঠে এসে এটা দেখার পর আমার অনেক ভালো লাগছে। রাজধানী ছাড়াও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ফেনী, রাজশাহী ও রংপুরেও খেলা দেখেন ভক্তরা। এ সময় আর্জেন্টিনার জয়ে উল্লাসে ফেটে পড়েন তারা। আর্জেন্টিনার এমন দাপুটে জয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়ল কয়েক গুণ। তাদের দৃঢ় বিশ্বাস, মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপের শিরোপা জয় করবে আকাশী সাদার দলটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।